আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকলকে পবিত্র মাহে রমজানের অসংখ্য শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, রমজান মাস খুবই ভালো একটি মাস এবং আশা করছি তোমরা সকলেই খুব ভালোভাবে সিয়াম পালন করছো এবং তার সাথে সাথে তোমাদেরকে আরেকটি কাজও করতে হবে, সময় মতো 5 ওয়াক্ত নামাজটাও আদায় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত 2 দিন ক্লাসে একটি কবিতা নিয়ে সুন্দরভাবে আলোচনা করে নিয়েছি। কবিতাটি হচ্ছে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটু প্রশ্ন ধরি, দেখি কার কতটুকুটা ভালোভাবে আত্মস্থ হয়েছে। আচ্ছা বলো দেখি, কবিতাটিতে একটি মাঠের কথা বলা হয়েছে অথবা ময়দান, সেটির নাম কি? গুড, ভেরি গুড, রেসকোর্স ময়দান। আচ্ছা তোমরা কি রেসকোর্স ময়দানের বর্তমান নামটি বলতে পারবে? হ্যাঁ, একদম সঠিক হয়েছে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যান। আচ্ছা বলো দেখি, ঐতিহাসিক একটি দিনের কথা বলা হয়েছে, সেই দিনটি কোন দিন? হ্যাঁ, একদম সঠিক হয়েছে, 7ই মার্চ। বলো তো এই 7ই মার্চকে আমরা ঐতিহাসিক দিন কেন বলি? তোমার উত্তরটি একেবারেই সঠিক, যে এই দিন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং আমরা এটাকে কি বলি? 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। বা তোমাদের দেখছি খুব ভালোভাবেই হয়েছে। আর একটি প্রশ্ন, আচ্ছা বলো তো, বঙ্গবন্ধুকে তো কবি হিসেবে আখ্যায়িত করেছে এই কবিতাটিতে, কিন্তু বঙ্গবন্ধুকে আরেকটি কবির সাথে তার চলাচল বা ভঙ্গিমার সাথে তুলনা করা হয়েছিল। কোন কবি? রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি গুড। আচ্ছা তোমরা একটু খেয়াল করো, বইটি একটু সামনে নাও। আমরা আজকে এই যে স্বাধীনতা যে কবিতাটা আমরা পড়ছি, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতাটির শব্দার্থ এবং টিকা, এই শব্দার্থ টিকাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমাদের প্রশ্ন হতেই পারে যে সবগুলো আমরা মুখস্থ করব কি না। না, আসলে সবগুলো মুখস্থ করার প্রয়োজন নেই। আমি আজকে তোমাদেরকে কিছু কিছু গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের প্রায় বোর্ড কোশ্চিনগুলোতে আসে সেগুলো একটু তোমাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন তোমাদের পড়াটা একটু সহজ হয়। তাহলে সবাই খাতা এবং কলম নিয়ে নোট করার জন্য রেডি হয়ে যাও। আমি তোমাদের সুবিধার্থে আমি বোর্ডে প্রশ্নগুলো একটু লিখে দিব, তোমরাও একটু টুকে নিবা সঙ্গে সঙ্গে। শব্দার্থ টিকার মধ্যে আগেই বলে দিই, যেগুলো একটি শব্দ এবং তার অর্থ, সেগুলো তো শব্দার্থ, এগুলো তোমরা সবগুলো পড়বে, সেগুলো আমি তোমাদেরকে কোনোগুলো করব না যে তোমরা এগুলো বাদ দাও বা পড়তে হবে না, তা না, সেগুলো সব পড়বে। আর যেগুলো টিকা, যেগুলো দেখবা ব্যাখ্যা, সেগুলোর মধ্যে কোন লাইনগুলো আমাদের ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে সেগুলোই একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? আচ্ছা একটু খেয়াল করে দেখো, আমি একটু বোর্ডটাতে লিখি যে প্রথম প্রশ্ন হচ্ছে গণসূর্যের মঞ্চ। গণসূর্যের মঞ্চ বলতে আমরা কি বুঝি? তাহলে তোমরা বলতেই পারবে জনগণের নেতা। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রশ্ন আমাদের হচ্ছে যে গণসূর্যের মঞ্চ কি? তাহলে আমরা উত্তরে কি বলবো বলো তো? গণসূর্যের মঞ্চ হচ্ছে জনগণের নেতা। বা তুমি এটা বলতে পারো যে মঞ্চে দাঁড়িয়ে জনগণের নেতা সূর্যের মতো উদ্দীপ্ত বা প্রজ্বলিত একটি ভাষণ তিনি দিয়েছিলেন, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2 নাম্বার প্রশ্নে যাই, যে কত তারিখের ঘটনা কবিতাতে উল্লেখ করা হয়েছে? তাহলে তোমরা বলো দেখি কত তারিখের ঘটনা। তোমরা তো সহজেই বলে দিবে 7ই মার্চ, কিন্তু তোমাদেরকে আমি একটু অবশ্যই বলবো 7ই মার্চের সাথে অবশ্যই তোমাকে সালটা বলতে হবে। 7 মার্চ তো প্রত্যেকটি বছরেই আসে, তাই তুমি অবশ্যই এভাবে উত্তর দিবে 1971 সালের 7ই মার্চ, এভাবে উত্তর দিবে। ঠিক আছে? আচ্ছা এখন কথা হলো যে লক্ষ লক্ষ মানুষ কোথায় অপেক্ষা করছিল? লক্ষ লক্ষ মানুষ কোথায় অপেক্ষা
করছিল। অবশ্যই রেসকোর্স ময়দানটা দিলে খুবই ভালো, কারণ যেহেতু রেসকোর্স ময়দানের কথাটাই বারবার কিন্তু এখানে বলা হয়েছে, তাই তোমরা অবশ্যই এই উত্তরটিতে সোহরাওয়ার্দী উদ্যানের থেকে রেসকোর্স ময়দান কথাটা লিখলে খুব সব থেকে ভালো হয়। আচ্ছা, সাধারণ নির্বাচন কত সালে সংগঠিত হয়? সাধারণ নির্বাচন কত সালে সংগঠিত হয়? কত সালে হয়েছিল কে বলবে? মনে পড়ছে? হ্যাঁ, 1970 সালে সাধারণ নির্বাচন হয়েছিল। আচ্ছা, এখন তোমাদের কাছে খুব সোজা একটি প্রশ্ন, যে এই যে ধরো আমরা এতক্ষণ ধরে যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, এই কবিতাটির মূল বিষয়বস্তু কি বলতে পারো? হ্যাঁ, আমাদের স্বাধীনতার যে সূচনা, সেই সূচনা লগ্নকে এখানে তুলে ধরা হয়েছে। ওকে, এবার আমরা একটু পরবর্তী অংশে চলে যাই। এখানে লেখা আছে যে শিশু পার্ক, শিশু পার্ক তুমি এভাবে প্রশ্ন করতে পারো যে শিশু পার্কের বর্তমান নাম কি? শিশু পার্কটির বর্তমান নাম কি? তখন অবশ্যই তুমি দিবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যান। বর্তমান নাম চেয়েছে, এখন তৎকালীন না, তৎকালীন মানে হচ্ছে পূর্বের, আর বর্তমান নাম চাওয়া হয়েছে, তাহলে আমরা কি বলবো? হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যান। ভেরি গুড। আচ্ছা, কখন আসবে কবি? কখন আসবে কবি? এখানে কবি কে? তখন তুমি কি লিখবে এখানে কবি কে? তাহলে কখন আসবে কবি, এখানে কবি কে? তখন তুমি এক বাক্যে লিখবে যে কখন আসবে কবি, এখানে কবি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, তাহলে কখন আসবে কবি, এখানে কবি কে? এখানে কবি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে আমরা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে খুব ভালোভাবে এখানে জানতে পারলাম, কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমাদের বঙ্গবন্ধুকে কিন্তু বিভিন্নভাবে সারা বিশ্ব তাকে সম্মানিত করেছেন, বিভিন্ন উপাধি দিয়েছেন। তাহলে এই যে কবি উপাধিটা, এটাও কিন্তু সুন্দর করে এক জায়গায় তাকে দেয়া হয়েছিল। তাহলে বঙ্গবন্ধুকে বিশ্বের বিভিন্ন দেখবা যে ঐতিহাসিক যে পত্রিকাগুলো আছে, যেগুলো আমাদের খুব নামকরা পত্রিকা, সেই পত্রিকাগুলোতেও কিন্তু আমরা দেখি বঙ্গবন্ধুকে তারা বিভিন্নভাবে সম্মানসূচক উপাধি দিয়ে আখ্যায়িত করেছেন। ঠিক কবি, এই কবি কথাটাও কিন্তু দেখবা এখানে লেখা আছে 1971 সালের 5 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজউইক পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাজনীতির কবি বলে আখ্যায়িত করা হয়। তাহলে আমরা অনায়াসে একটা প্রশ্ন এখানে বলতে পারি যে রাজনীতির কবি কে? এভাবে কিন্তু আমরা প্রশ্নটা বলতে পারি যে রাজনীতির কবি কে? তাহলে রাজনীতির কবি কে? তুমি বলে দিবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরেকবার প্রশ্ন করতে পারি, কোন পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বলেছেন? কোন পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বলেছে? তাহলে কোন পত্রিকা বলো দেখি? হ্যাঁ, যুক্তরাষ্ট্রের নিউজউইক পত্রিকা। এইভাবে বলবে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজউইক পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বলেছে। এইভাবে সুন্দর করে নামটা কিন্তু সম্পূর্ণ বলবে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজউইক পত্রিকা। এখন তুমি কিন্তু এই কথাটিকে আরেকটা প্রশ্নে ফেলতে পারো যে নিউজউইক পত্রিকার কত তারিখের বা নিউজউইক পত্রিকা কত তারিখে রাজনীতির কবি হিসেবে বঙ্গবন্ধুকে প্রকাশ করেছিল? তাহলে আমরা অনায়াসে বলবো 1971 সালের 5 এপ্রিল। খুব খেয়াল করো তারিখটা, ঠিক 7 মার্চের ভাষণের পরবর্তী মাসেই 5 তারিখেই তারা কিন্তু বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বলে আখ্যায়িত করছে।
এইভাবে একটি লাইন থেকে কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন হতে পারে। তাহলে তোমার কি দরকার, তোমার উচিত, তোমার দরকার যে তুমি ভালো করে প্রত্যেকটি লাইন পুঙ্খানুপুঙ্খভাবে পড়বা, কোনোটা কিন্তু বাদ দেয়া যাবে না। তাহলে আমরা কিন্তু দেখো প্রায় 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে নিলাম। এবার আমরা একটু পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে এখানে দেখবা যে আমি কিন্তু গতদিন ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে মার্চের বিরুদ্ধে মার্চ, মাঠের বিরুদ্ধে মাঠ, তারপরে উদ্যানের বিরুদ্ধে উদ্যান, এই সকল কিছুকেই বা এই সকল লাইনগুলোর মধ্য দিয়ে একটি কথাই প্রকাশিত হয়েছিল যে অশুভ শক্তি মানে পাকিস্তান বাহিনী তারা যখন আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ভেবেছিল যে তারা আমাদের উপরে মানে একটা আধিপত্য বিস্তার করার মানে সুযোগ পেয়ে গেল, কিন্তু এরকম কিছুই করতে তারা পেরেছিল না। ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা এভাবে দেখে নিব যে কীভাবে মানে আমাদের কোন লাইনগুলো কিভাবে আমাদের কাছে এসেছে, কোন লাইনগুলোকে আমরা কিভাবে ভালো করে উপস্থাপন করতে পারি। এবং তোমার কিন্তু সৃজনশীল লেখার সময় এই টিকাগুলো কিন্তু খুব কাজে লাগবে, তাই সৃজনশীল লেখার সময় কিন্তু এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে, তাহলে দেখবা ভাষাগুলো তোমার খুব কাজে লাগবে। আসো আমরা একটু নেক্সট কোশ্চিনে চলে আসি। চলো দেখো লেখা আছে 1971 সাল নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, কিন্তু তার মাঝে আবার 100 বছরের সংগ্রামের কথা বলা হয়েছে। তাহলে 100 বছর, আমরা একটু 100 বছর একটু পিছিয়ে যাই। 1857 সাল, 1857 সাল এবং 1757 সাল, এই দুইটি সাল আছে। তাহলে 1757 সালে পলাশীর প্রান্তরে স্বাধীন মানে বাঙালিদের বা আমরা বলতে পারি যে এটা বড় একটা যুদ্ধ হয়েছিল, এবং 1857 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল সিপাহী বিপ্লব। তাহলে 1757 সালে কার সাথে যুদ্ধ হয়েছিল? নবাব সিরাজউদ্দৌলার সাথে। তৎকালীন সময়ে এইটি ছিল মানে বাংলার স্বাধীনতা সূর্যের শেষ মানে তোমার স্বাধীনতার শেষ যে যুদ্ধটা বলা হয় সেটি। আর 1857 সালে কি হয়েছিল? সিপাহী বিপ্লব। তাহলে তোমরা এইভাবে প্রশ্ন করতে পারো যে সিপাহী বিপ্লব কত সালে হয়? সিপাহী বিপ্লব কখন হয়? সিপাহী বিপ্লব কখন হয় বা কত সালে হয়, তুমি যেভাবে বলবা। তাহলে সিপাহী বিপ্লব কখন হয়? 1857 সালে সিপাহী বিপ্লব হয়। 1930 সালে এই সিপাহী বিপ্লবের যিনি নেতা ছিলেন সূর্য সেন মাস্টারদা, তাকে কি করা হয়েছিল মানে তিনি কিন্তু এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সব থেকে একজন বড় বলতে পারি আমরা শহীদ ছিলেন, কারণ সূর্য সেন মাস্টারদা খুব নাম করা একজন বিপ্লবী ছিলেন। তাহলে এই যে সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী সশস্ত্র যুদ্ধ হয় জালালাবাদ পাহাড়ে। এই প্রশ্ন কিন্তু হতে পারে যে কার নেতৃত্বে জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল? তখন আমরা এক বাক্যে নামটি লিখতে পারবো সূর্য সেন। সূর্য সেনের নেতৃত্বেই এই বিদ্রোহটা হয়েছিল। ঠিক আছে, এবং শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে খেয়াল করো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিভিন্ন মানে আমাদের যে যুদ্ধের যে স্তরগুলো সেই স্তরগুলোর কথা এখানে লেখা আছে। যেমন 1948 সাল, 1948 সালে ভাষা সংগ্রামের আমাদের একটা সূচনা হয়েছিল, কিন্তু রূপ কখন পেয়েছিল? রূপ পেয়েছিল 1952 সালে। তাহলে খুব সোজা প্রশ্ন হলেও কিন্তু এই প্রশ্নটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে কত সালে ভাষা আন্দোলন হয়। এটা খুবই সোজা একটি প্রশ্ন, কিন্তু তবুও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কত সালে ভাষা আন্দোলন হয়েছিল। হ্যাঁ, একদম সঠিক তোমাদের উত্তরটি 1952 সালে। এবং এটাই মনে রাখবা, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা কঠিন বিষয় নিয়ে আলোচনা করতে করতে সহজ বিষয়টি কিন্তু ভুল করে ফেলি। ঠিক আছে, 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল। এবং এরপরে দেখো মানে এই শব্দার্থ টিকাগুলোর মধ্যে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছি। আমি তোমাদেরকে গতকাল মানে যে গত ক্লাসগুলো ছিল সেই ক্লাসেও বলেছিলাম যে নির্মলেন্দু গুণ যখন এই কবিতাটি লেখেন স্বাধীনতার শব্দটি কিভাবে আমাদের হলো, তখন তিনি দুইজন কবির কবিতার রেফারেন্স নিয়েছিলেন। একজন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর একজন ছিলেন বিষ্ণু দে। এখানে দেখো সুন্দর করে লেখা আছে যে কবিতার বর্ণনাকে আরও সুন্দর ও অর্থবহ করে তোলার জন্য রবীন্দ্রনাথের দেবতার গ্রাস ও বিষ্ণুদের ঘোড়সওয়ার কবিতার চরণ ব্যবহার করেছেন খুব নৈপুণ্যের সঙ্গে। তাহলে রবীন্দ্রনাথের কোন কবিতার ব্যবহার আমরা আলোচ্য কবিতাতে পেয়ে থাকি? বা আমরা এভাবে লিখতে পারি আলোচ্য কবিতায়
রবীন্দ্রনাথের কোন কবিতার ঝলক দেখা যায়? তখন তুমি কি বলবে? রবীন্দ্রনাথের কোন কবিতা? দেবতার গ্রাস। আর যদি এইখানে একটু কবিতার নাম চেঞ্জ করে দেওয়া হয় যে বিষ্ণুদের কোন কবিতা, সেটা হবে ঘোড়সওয়ার। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা প্রশ্নের ভেতর থেকে প্রশ্নকে বের করতে পারবো। ঠিক আছে, এইবার দেখো এখানে আমাদের লেখা আছে যে ইউনেস্কো 2017 সালের 30শে অক্টোবর এই যে আমাদের যে ঐতিহাসিক ভাষণ নিয়ে আমরা তখন থেকে কথা বলছি, এটিকে তারা ঐতিহাসিক প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি প্রদান করে। খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড। এটা আমরা এখানে সুন্দর করে একটু প্রশ্নটা একটু লিখে নিই যে কত সালে ইউনেস্কো 7 মার্চের ভাষণকে সম্মান প্রদর্শন করে বা সম্মাননা সূচক দান করে। তাহলে 12 নম্বর আমরা লিখব যে ইউনেস্কো কত সালে 7 মার্চের ভাষণকে ঐতিহাসিক প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি প্রদান করে? ঐতিহাসিক প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেয়। ঠিক আছে, এইটা যেহেতু একটি সম্মাননা সূচক নাম, তাহলে এইটাকে আমরা একটু ঘিরে দিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি এই প্রশ্ন থেকে আমাকে আরেকটি প্রশ্ন করে দেখাতে পারবে? ওকে, তাহলে আগে বলো তো কত সালে? হ্যাঁ, 2017 সালের 30শে অক্টোবর। এখন বলো এখান থেকে তুমি আরেকটি কোন প্রশ্ন বের করতে পারবে? হ্যাঁ, একদম সঠিক বলেছ যে ইউনেস্কো 7 মার্চের ভাষণকে কি বা কোন সম্মাননা সূচক দান প্রদান করে? তখন আমরা বলবো ঐতিহাসিক প্রামাণ্য দলিল হিসেবে তারা এটিকে সম্মাননা সূচক স্বীকৃতি প্রদান করে। এইভাবে কিন্তু প্রশ্নের ভেতর থেকেও প্রশ্ন আমরা কি করতে পারি? তৈরি করতে পারি। তাহলে আমরা যথাসম্ভব যতটুকু সম্ভব আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন আলোচনা করলাম। আশা করছি তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদেরকে সাহায্যও করবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে তোমার। ভূমিকাটা হচ্ছে এরকম যে তোমাকে অবশ্যই প্রত্যেকটি লাইন খুব ভালোভাবে পড়তে হবে, প্রতিটি লাইন তোমাকে বুঝতে হবে এবং তুমিও কিন্তু বুঝতে পারবে যে কোন প্রশ্নটি আমার জন্য ইম্পর্টেন্ট, কোন লাইনটি থেকে আমার জন্য একটি প্রশ্ন হতে পারে। তাহলে আমাকে এটা অবশ্যই কী করতে হবে? হ্যাঁ, নোট ডাউন করে রাখতে হবে, অথবা বইয়েই তুমি সুন্দর করে দাগিয়ে রাখতে পারো। তাহলে বই রিভিশন দেওয়ার সময় তোমার চোখে সেটা অনায়াসেই ধরা পড়বে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে প্রায় 12টি এসকিউ, গুরুত্বপূর্ণ এসকিউ নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু বলতে পারো। আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে খুবই ভালো কথা। তাহলে আমরা একটু চট করে হোমওয়ার্কটা লিখে নিই। এই যে এতক্ষণ ধরে আমি তোমাদেরকে অনেকগুলো এসকিউ এখানে লিখে দেখিয়েছি, সেখান থেকে মোট 10টি এসকিউ তোমরা আমাকে উত্তরসহ লিখে দেখাবে। ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক হচ্ছে আজকের যে আলোচনা হলো আজকের আলোচনা থেকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর লেখা। কি কঠিন হবে? খুবই সোজা, কারণ আমরা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলে দিয়েছি। তাহলে আশা করছি তোমাদের এই হোমওয়ার্কটা করতে খুব বেশি সমস্যা হবে না। সবাই একটু ভালো করে হোমওয়ার্কটা করে গ্রুপে পোস্ট করবে এবং অবশ্যই অবশ্যই এই শব্দার্থ টিকাগুলো বারবার ভালোভাবে একটু পড়বে। যত পড়বে তোমাদের কাছে দেখবে তত এগুলো আরও বেশি সহজ হয়ে যাচ্ছে।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখছো এবং এখান থেকে তোমাদের প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে নিয়েছো। তাহলে আজকের মতো আমরা ক্লাসটি এখানে শেষ করছি। আর তোমরা অবশ্যই প্রত্যেকেই খুব ভালোভাবে এবং সততার সাথে এই সিয়াম পালন করবে। এই মাসটি কিন্তু সবসময় আমরা পাই না, তাই অবশ্যই এটার গুরুত্ব বুঝতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের বাড়িতে যে বড়রা আমাদের সাথে থাকেন আমাদেরকে সম্মান দিয়ে চলতে হবে। তাহলে সবাই ভালো থাকো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।